শুরু করছি বাংলা বলছে। সপ্তাহ দুয়েক আগেই আমরা দেখেছিলাম যে গোটা বাংলা সরগরম হয়ে উঠেছিল দাবাং দিলীপ ঘোষের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়াকে কেন্দ্র করে। দিকে দিকে আলোচনা চলছিল যে দিলীপ ঘোষ, তার স্ত্রী, তারা কোথায় হানিমুনে যাবেন, তারা তাদের বিয়েতে কি মেনু, কারা আমন্ত্রিত থাকছেন, কি সাজসজ্জা করছেন রিঙ্কু, এই সমস্ত কিছু নিয়ে। কিন্তু সেই সময় কেউ ভুনাক করেও বুঝতে পারেনি যে তার পর এই এত দিন ধরে দিলীপ ঘোষ তিনি শিরোনামেই থেকে যাবেন এবং এবার একদম ভিন্ন কারণে। দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন, জল্পনা চলছিল যে দিলীপ ঘোষ সেখানে আসতে পারেন। এর আগে শুভেন্দু অধিকারী তিনি বেশ কিছু শর্ত দিয়েছিলেন, কিছু প্রশ্নের উত্তর চেয়েছিলেন এবং তারপর বিজেপির তরফ থেকে একদম ঘোষিত সিদ্ধান্ত হয় যে না, তারা জগন্নাথ মন্দিরের যে দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান সেটাকে বয়কট করছেন। এবং ওই দিনই আমরা দেখি যে কাঁথিতে সনাতনী সম্মেলন আয়োজন করেন শুভেন্দু অধিকারী। কি আশ্চর্য, কিছুক্ষণ পরেই হঠাৎ দিলীপ ঘোষ তিনি সস্ত্রীক পৌঁছে যান দীঘার জগন্নাথ মন্দিরে এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার বক্তব্য, তার আলোচনা, তার আলাপ, তার স্ত্রীর আলাপ আলোচনা, এই সমস্ত ছবি মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ছেয়ে ফেলে। আর তারপর দলেরই মধ্যে শুরু হয়ে যায় তাকে নিশানা করে একের পর এক পোস্ট, একের পর এক বাইট। দিলীপ ঘোষ তিনিও দিলীপ ঘোষ সুলভভাবেই সেগুলোকে কাউন্টার করতে থাকেন। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে পদ্মবনে দিলীপ কাঁটাটা বেশ প্রকটভাবেই দেখা যাচ্ছে এবং জল্পনা ঘুরে বেড়াচ্ছে যে তাহলে কি দিলীপ ঘোষ ফুল বদলের পথে, যদিও দিলীপ ঘোষ এটা অস্বীকার করছেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ এবং তার রাজ্য নেতৃত্ব, তাদের মধ্যে সম্পর্কটা বেশ বেশ দুর্গম একটায় যাচ্ছে বলে মনে করা হচ্ছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার, রয়েছেন বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জি, রয়েছেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এবং কংগ্রেসের পক্ষ থেকে চন্দন ঘোষ চৌধুরী। আমি শুরুতে আপনাদের দেখাবো বঙ্গ বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি। বরাবরই কোনো রাগঢাক নেই, নিজের খুশিতে চলেন, কিন্তু এবার নিজের নীতি মেনে দীঘার জগন্নাথ মন্দিরে যেতেই দুভাগ রাজ্যের পদ্ম ব্রিগেড। দিলীপ মমতা সাক্ষাতে পদ্ম দিঘিতে ঢেউ। জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষের পদার্পণ এবং সেখানে মমতার সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ, এটাই এখন বঙ্গ রাজনীতির হট টপিক। দিলীপ ঘোষের সঙ্গে কি সত্যি সত্যি তৃণমূলের তলায় তলায় যোগাযোগ রয়েছে? দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের পর এক ফ্রেমে মমতা দিলীপ, এই ছবি দেখেই ঝড় উঠেছে বঙ্গ বিজেপিতে। রীতিমতো দুভাগ রাজ্যের পদ্ম ব্রিগেড। বিজেপির একাংশের ভবিষ্যৎবাণী, দিলীপের তৃণমূলে যাওয়া এখন সময়ের অপেক্ষা। বঙ্গ বিজেপির সবচেয়ে সফল রাজ্য সভাপতি, তারপরও কেন এই জল্পনা? একটা সময় ছিল বঙ্গ বিজেপি আর দিলীপ ঘোষ ছিল একে অপরের সমার্থক শব্দ। গত লোকসভা নির্বাচনে তাকে তার জেতা আসন মেদিনীপুরে লড়তে দেয়নি দল, বর্ধমান দুর্গাপুরে লড়ে হেরে যান। তারপর থেকেই রাজনীতির দৈনন্দিন সম্মুখ সমর থেকে দিলীপ কিছুটা আড়ালে সরে গিয়েছিলেন। দলকে নিয়ে তার ক্ষোভ আর অভিমানের কথাও প্রকাশ হয়ে পড়েছে একাধিকবার। 19-এর লোকসভা ভোটে দিলীপের নেতৃত্বে বঙ্গ বিজেপি সংগঠিতভাবে লড়ে সর্বাধিক 18টি আসন পেয়েছিল। তারপর দিলীপকে কার্যত কোণঠাসা করা হয় বঙ্গ বিজেপিতে। মেয়াদ শেষ হবার আগেই রাজ্য সভাপতি পদ গিয়েছিল দিলীপ ঘোষের। তার বিনিময়ে অবশ্য সর্বভারতীয় সহসভাপতি পদ পেয়েছিলেন, তবে পরে আচমকাই তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়। সেই হিসাবে দিলীপ এখন রাজ্য বিজেপির কোনো পদে নেই। সংগঠনে দায়িত্বমুক্ত দিলীপ এখন শুধুই প্রাক্তন সাংসদ। অথচ বাংলা থেকে লোকসভায় সর্বাধিক 18টি আসন এবং বিধানসভায় সর্বোচ্চ 77টি আসন বিজেপি সেই সময়ই জিতেছিল, যখন তিনি দলের রাজ্য সভাপতি ছিলেন। বারবার দলেই বিদ্রোহী দিলীপ, দলে কোণঠাসা, তাই একরাশ অভিমান। বারবার জনসমক্ষে সেই অভিমান প্রকাশও করেছেন তিনি, কখনো আবার বিদ্রোহীও হয়েছেন। আজীবন আরএসএস এর ভাবাদর্শে দীক্ষিত দিলীপ ঘোষের আচমকা বিয়ে এবং তারপরেই দীঘায় জগন্নাথ মন্দির দর্শন করতে গিয়ে রাজনৈতিক শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। বঙ্গ বিজেপির এই দাবাং নেতার হঠাৎ পরিবর্তনে অনেকেই বিস্মিত। তার এই আচরণ নীতি নিয়েই ধন্দে পদ্ম ব্রিগেড, আর তা নিয়েই প্রশ্নের পাহাড়। কলকাতা টিভি। আমি নীলাদ্রিদার কাছে শুরুতে আসি। নীলাদ্রিদা,
এই যে এত বিতর্ক, এত জল ঘোলা এবং প্রায় প্যান্ডোরাস বক্স ওপেন হয়ে যাচ্ছে, কারণ দিলীপ ঘোষ তিনি তাকে উদ্দেশ্য করে তার দলীয় সতীর্থকেও কিছু বলছেন। দিলীপ ঘোষ যিনি একেবারেই যাকে আমরা সবসময় দাবাং মুডেই দেখে থাকি, তিনিও তার সেই অনুকরণীয় ভঙ্গি তাতেই তাদের পাল্টা আক্রমণ করছেন। মানে দিলীপ ঘোষের এই দীঘা যাওয়াকে কেন্দ্র করে যেভাবে বিজেপির মধ্যে অন্তর্দ্বন্দ্ব সামনে চলে এসেছে, এটার কি প্রয়োজন ছিল? না আপনার কি মনে হয় যে যাওয়াটা কি সত্যি বিজেপির জন্য এত বড় একটা লস অফ ফেস হয়েছে, বা এত গর্হিত অপরাধ দিলীপ ঘোষ করেছেন, নাকি ঠিক আছে তিনি মনে করেছেন তিনি গেছেন, যেটা হচ্ছে সেটা যেটাকে বলে মাচ অ্যাডো অ্যাবাউট নাথিং? দেখুন, আমি বিজেপির কেউ নই, কারণ বিজেপির জন্য এটা কি হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে বলতে পারি দিলীপ ঘোষ কোনো পদে নেই, আপনারাই বললেন। এখন একটা সাধারণ কর্মী হিসেবে তিনি যদি কোনো মন্দিরে যান, যদি কারো পাশে বসেন, এটা নিয়ে অযথা বিতর্ক করা হচ্ছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায় মৌপিয়া, দিলীপ ঘোষ আবার দাবি করে থাকেন তিনি নাকি হিন্দুত্ববাদী নেতা। এবার যিনি হিন্দুত্ববাদী নেতা তিনি কিছুদিন আগে পাকিস্তানের পতাকা কেন পোড়ানো হয়েছে বলে খুব দুঃখ পেয়েছিলেন, মানুষ একটু আশ্চর্য হয়েছিল। তারপরে এই পদক্ষেপটা, তিনি কার পাশে বসলেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন, যিনি কিছুদিন আগে পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছেন, যিনি কিছুদিন আগে বিজেপির হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলেছেন। দিলীপ ঘোষ তো বিজেপিতেই আছেন, অর্থাৎ যিনি গান্দা ধর্ম বলছেন তার হিন্দু ধর্মকে, এবং যিনি পূর্ণকুম্ভকে মৃত্যুকুম্ভ বলছেন, এবং যিনি মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হওয়ার পরও যাওয়ার সময় পাননি, কালীঘাটে বিভিন্ন জিনিস উদ্বোধন করেছেন, মন্দির উদ্বোধন করছেন, এখনও মুর্শিদাবাদ যাওয়ার সময় পাননি। সুতরাং এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে একজন যখন হিন্দুত্ববাদী নেতা হিসেবে কোট আনকোট দিলীপ ঘোষ বসছেন, তার পাশাপাশি তার হিন্দুত্ববাদী ইমেজটা কিন্তু কিছুটা ডাইলুট হয়ে যাচ্ছে। এর পাশাপাশি মৌপি আরেকটা কথা মনে করি দিই, চন্দনদা এখানে আছেন, বাংলায় প্রফুল্লচন্দ্র সেন বলে একজন জননেতা ছিলেন, খুব জনপ্রিয় নেতা, খুব সফল নেতা, এবং কংগ্রেস যে নির্বাচনী সাফল্য পেয়েছিল 52 থেকে 62, প্রফুল্ল সেনের একটা বিরাট অবদান ছিল। কিন্তু 67 নির্বাচনের পর বাংলার রাজনীতি থেকে প্রফুল্ল সেনের নাম মুছে যায়। তার কারণ হচ্ছে 62 থেকে 67-তে মুখ্যমন্ত্রী হিসেবে তার বিভিন্ন বক্তব্য এবং পদক্ষেপ। সুতরাং আজকে কেউ জননেতা থাকলে কালকে তিনি থাকবেন, এটা কিন্তু বাংলার রাজনীতি অন্তত দেখায় না। দিলীপ ঘোষ নিশ্চয়ই সফল, এবং সবচেয়ে সফলতম সভাপতি এখন অবধি বিজেপির, ভবিষ্যতে কী হবে জানি না। কিন্তু আজকে উনি যে পদক্ষেপ নিয়েছেন, যেভাবে ওনার ওনার তো বেসিসটা ছিল হিন্দুত্ববাদী ভাবমূর্তি, যার ভিত্তিতেই দিলীপ ঘোষ আজকে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন, সেটা আমাদের ভালো লাগুক বা না লাগুক। সেই ভাবমূর্তি যদি দুর্বল হয়ে যায়, যেটা লালকৃষ্ণ আদবানির ক্ষেত্রেও হয়েছিল 2005 সালে তিনি যখন পাকিস্তানে গিয়ে জিন্নার প্রশংসা করেছিলেন, তারপর থেকেই তার কিন্তু পার্টিতে তার গুরুত্ব কমতে শুরু করে, এবং নরেন্দ্র মোদীর উত্থান পাশাপাশি আমরা দেখতে পাই। তো দিলীপ ঘোষে একই পরিণতির দিকে যাচ্ছে। সুতরাং আমি আশ্চর্য হব না 21শে জুলাই যদি দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আমি এখন কি এটা কিছুটা বিজেপির যে অংশটা দিলীপ ঘোষকে এই মুহূর্তে আক্রমণ করছে, এটা কি চাইছো যে হ্যাঁ দিলীপ ঘোষ চলে যান তৃণমূল কংগ্রেস? না, আমি তো বিজেপির কোনো অংশেই নেই, এবং দিলীপ দাসের সাথে আমার যথেষ্ট ভালো সম্পর্ক, শুভেন্দু অধিকারী বা অন্য কারোর থেকে দিলীপ ঘোষের সাথে আমার সম্পর্কটা ভালো। তা সত্ত্বেও আমি বলছি, আমি একটু নিরপেক্ষভাবে বলার চেষ্টা করছি এক্ষেত্রে, যে মানুষটার ভিত্তি হচ্ছে হিন্দুত্ববাদী ভাবমূর্তি, সেই মানুষটা আর এই মন্দিরে যেখানে তিনি গেছেন সেটাকে জগন্নাথ ধাম যে বলা হচ্ছে, এটা নিয়েও বিতর্ক আছে। হিন্দু ধর্মের 4টে ধাম আছে, তার মধ্যে একটা পুরী, আর উত্তর ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারতে রামেশ্বরম আছে। দীঘা জগন্নাথ ধামের মধ্যে পড়ে না হিন্দু ধর্ম অনুযায়ী। এটা নিয়ে উড়িষ্যা সরকার আপত্তি জানিয়েছে, বিতর্ক আছে। আমি বলছি না, নবদ্বীপও পড়ে না। আরে বাবা, আমি জানি না, হিন্দুত্ববাদী নেতা আমি দিলীপ ঘোষের আমি ডিফেন্ড করছি না কথা, আমি উড়িষ্যা গভর্নমেন্টকে ডিফেন্ড করছি। হিন্দু ধর্ম নামটা রয়েছে কেন রেল স্টেশনে আমি জানি না, আমি বলছি হিন্দুত্ববাদী নেতা যখন যাচ্ছেন তার ভাব, আমি সরকারের পক্ষে বলছি না, তার ভাবমূর্তি এফেক্টেড হচ্ছে। আমি বিজেপিকেও সমর্থন করি, সমর্থন করি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে আমি নিরপেক্ষভাবে অনির্বাণ বলতে চাইছি। আপনি বিজেপির বিরোধিতা করেন? আমি বিরোধিতা করি, সমর্থন করি, সেটা ইস্যু ভিত্তিক। এই মুহূর্তে দাঁড়িয়ে আমার আমি জানি না, যে বিষয়ে জানি না, যাই হোক এটা ভিন্ন প্রসঙ্গ। আমি আবার দিলীপ ঘোষ এক সেকেন্ড বিষয় থেকে সরে যাও না। অনির্বাণ যখন আমি কথা বলছি তখন আমার কথাটাকে ইগনোর করার কৌশলটা এখানে অন্তত বাংলা বলতে করা যাবে না। এটা অন্য জায়গায় তুমি ট্রাই করে দেখতে পারো, এখানে করতে পারবে না। প্লিজ তোমার মতামত নেব যে দিলীপ ঘোষকে নিয়ে তৃণমূলেরও এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে যে দিলীপ ঘোষ তিনি একটা গোটা পিআর টিম নামিয়ে দিয়েছেন, এবং সেই পিআর টিমের
যারা, তারা সবাই হচ্ছে তৃণমূলের নেতাদের মনে হচ্ছে এখন পিআর টিম দিলীপ ঘোষের। দেখুন, প্রতিপক্ষ যদি নিজেদের মধ্যে লড়াইতে ব্যস্ত থাকে তাতে যে কোনো দল তার তো ভালোই লাগবে। তাতে যদি চারজন পিআর টিম হিসেবে কাজ করে, তারা যদি সেই লড়াইটাকে একটু উস্কে দিতে পারে, সফলভাবে উস্কে দিতে পারে, তাতে তো তাদের খারাপ লাগার কিছু নেই। এটা তো রাজনৈতিক লড়াই হচ্ছে। বিজেপি যদি সাংগঠনিকভাবে তাদের মরাল যদি ডাউন হয়, তাদের আদি বনাম নব্যের লড়াই আমরা দেখেছি। তথাগত রায়, দিলীপ ঘোষ, যদিও দুজনেই কিন্তু আদি বিজেপি, একজন আরেকজনকে যেভাবে আক্রমণ করেছিলেন, তার পরবর্তীকালে তথাগত রায় শুভেন্দু অধিকারীকে সমর্থন করেছিলেন, সেইটা নিয়ে আবার একজন আরেকজনকে আক্রমণ করছেন দুই পক্ষ ইত্যাদি। এখন আবার দিলীপ ঘোষ তথাগত রায়ের মধ্যে ঝামেলা লেগে গেছে। সৌমিত্র খান, অর্জুন সিংরা আবার দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে, তারা আবার পাল্টা তৃণমূল থেকে আসা লোকজনকে কি বিজেপি তোমরা শিখেছো বলে কটাক্ষ করছে। দেখুন, ওই যে বললাম, অপোনেন্ট যদি নিজেদের মধ্যে লড়াইতে ব্যস্ত থাকে, সেটা কি একটা ইন ইটসেলফ অ্যাডভান্টেজ নয়? তৃণমূল কংগ্রেস আর 1 বছর পর চতুর্থবারের জন্য সরকার গড়ার যে লড়াই বাংলায়, সেই লড়াইয়ে তারা ইতিমধ্যে তাদের প্রিপারেশন শুরু হয়ে গেছে, সেটা আমরা জানি। খুব প্রকটভাবে প্রকাশ্যে অতটা দেখা না গেলেও সাংগঠনিকভাবে তারা নিজেদের মতো গোছাচ্ছে। এমতো অবস্থায় বিজেপি, বঙ্গ বিজেপির সভাপতি কী হবে সেটাই ঠিক নেই। তার মধ্যে 3টে লবি নিজেদের মধ্যেই তুমুল ঝামেলা লেগে গেছে। এতে তৃণমূল কংগ্রেসের ভালো। যদি আপনি সেইভাবেও দেখতে চান যে এটা একটা কৌশলী পদক্ষেপ ছিল কিনা, অসুবিধা কোথায়? রাজনীতিতে কৌশলের দরকার আছে, প্রয়োজনও রয়েছে, জায়গাও রয়েছে। সেই কৌশলী পদক্ষেপ যদি মমতা বন্দ্যোপাধ্যায় করে বিজেপিকে খানিকটা দুর্বল, খানিকটা অগোছালো করে দিতে পারেন, আমি তাকে স্যালুট জানাচ্ছি। আমি দেবাশিসদের কাছে আসি। দেবাশিসদের দেখে মনে হচ্ছে যেন একটা কাবাডি খেলায় যেরকম হয় না, যে দুটো মানে একটা কোর্টের দুটো ভাগ, দুই প্রতিপক্ষ, এদিক থেকে কেউ কাবাডি কাবাডি করে বলে গিয়ে যদি ওখানে কাউকে ছুঁয়ে চলে আসতে পারে, তাহলে সে হচ্ছে আউট। তো এইখানে প্রায় দিলীপ ঘোষকে যেভাবে তৃণমূল কংগ্রেস ছুঁয়ে দিয়েছে, তারপর বিজেপি যেভাবে রিয়াক্ট করছে, মানে এটা রাজনৈতিক তাৎপর্য আদৌ কিছু আছে? না, এটা খুব কমফোর্টেবল সিচুয়েশন। ফর হুম? না, এর মধ্যে আমি কোনো রকম বিরোধ, বিতর্ক, উস্কানি, সম্ভাবনা কিচ্ছু দেখতে পাচ্ছি না। তার কারণ এটা একটা স্বাভাবিক ফ্রেম। আমাদের তোমাদের আর্কাইভে আসা, তুমি দীর্ঘদিনের এই জগতের মানুষ, এটা হচ্ছে যে একটা ইন্ডিয়া সরকার ছিল, তো এর থেকেও তো আরও অনেক কমফোর্টেবল ফ্রেমে আমরা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে একসাথে যৌথভাবে রাজনীতি করতে দেখেছি, সরকার পরিচালনা করতে দেখেছি। সেটা অ্যাবসলিউটলি ঠিক আছে। এর মধ্যে কোনো রকম মানে অস্বাভাবিকতা, এটা মানে একটা কিছু হয়ে গেল না। এবং ফ্রেমটা এতটা কমফোর্টেবল, রাজনীতিটা এতটা কমফোর্টেবল যে যখন কোনো মানুষ কোথাও একটু করে দম বন্ধ কর অবস্থা, মানে এই আমাদের রাজ্যে দেখেছি যে বিজেপিতে হয়, তখন মিছিল করে তারা তৃণমূলে চলে যেতে পারে মুহূর্তের মধ্যে। আবার এক ইলেক্টেড মেম্বারদের মিছিল করে, একটা দুটো ব্যতিক্রমী হয়, কিন্তু আবার উল্টো দিকেও যখন একটু দম বন্ধ কর হয়, তখন প্লেন, হেলিকপ্টার, প্যারাসুট করে আবার উল্টো শিবিরে চলে যেতে পারে। ফলে এটা কখন সম্ভব? এটা এই কারণেই সম্ভবপর হয় যখন সেই রাজনীতির ক্ষেত্রটার মধ্যে এই দুটো প্ল্যাটফর্মে শিফট করাটার মধ্যে কোনো আলাদা করে সমস্যা থাকে না। আর একসাথে থেকে রাজনীতি করার সরাসরি যে পার্লামেন্টারি ইলেকশন প্রসেস তাতে রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আরএসএসের খুব বেশি পড়াশোনা তো আমার একদমই এমনিতে করা নেই, সামান্য যেটুকু দেখা শোনা এসব আসে টাসে আর কি। কিন্তু এই আরএসএস এটা রেখে একদম তুলসী পাতা সব এসব নিয়ে যে কথা বলা হয়, সেই অবস্থান থেকে পর্যন্ত শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন সময় পাবলিক ফোরামে মূল্যায়ন শুধু নয়, আমরা বিভিন্ন সংকটপূর্ণ সিচুয়েশানে এই গভীর ম্যানেজমেন্টটা এমনভাবে হয় বলে এই রাজ্যে যারা বিরোধী রাজনীতি করে তারা স্বাভাবিকভাবে তাদের জায়গা থেকে কথা বলে, ঠিক ভুল বলা সম্ভব না। কিন্তু এটা তো মৌপিয়া মানতে হবে যে আমাদের রাজ্যে গত 15 বছরে দুর্নীতি দিয়ে শুরু এবং দুর্নীতি দিয়ে শেষ, এই যে ভয়ঙ্কর চেহারা দেখেছি, কোন ক্ষেত্র নয় এবং প্রায় প্রতিটি ক্ষেত্রেই কেন্দ্রীয় সংস্থা কিন্তু তদন্ত করেছে। এবং এই কেন্দ্রীয় সংস্থা 1.5 দশক ধরে তদন্ত করার পর আমি এটা বিশ্বাস করতে সত্যি খুব কষ্ট হয় যে তারা এতটা দুর্বল, কোনো দিন মাথা পর্যন্ত যেতে পারে না, ঘাড় পর্যন্ত পারে। ফলে এই সবগুলোকে নিয়ে যদি আমরা দেখি তাহলে দ্য ফ্রেম ইজ অ্যাবসলিউটলি কমফোর্টেবল। আর ব্যক্তিগতভাবে দিলীপবাবু অত্যন্ত একটা রাজনীতির জায়গা থেকে
একটা খুব শক্তপোক্ত মানুষ, তার ব্যক্তি জীবনে একটা অন্য স্পেসে উনি গেছেন, সেটা ভীষণ রকমভাবে শুভেচ্ছা জানানোর জায়গা। এবং সেই ফ্রেমটাকে নিয়ে আমি অ্যাটলিস্ট প্রাইভেটলি পাবলিকলি কোনোভাবেই ক্রিটিক্যালি কোনো রিয়াকশন রাখা উচিত না বলেই বিশ্বাস করি। আদারওয়াইজ রাজনীতির চর্চা যখন করব, দ্য ফ্রেম ইজ অ্যাবসলিউটলি কমফোর্টেবল, তার একটা ইতিহাস রয়েছে। চন্দনদা, দিলীপ ঘোষ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন, এই খবরটা যখন খুব স্বাভাবিকভাবে দিলীপ ঘোষ তার এখনো বোঝা যাচ্ছে যে দিলীপ ঘোষ তিনি যা করেন সেটাই হেডলাইন হয়ে যায়। সেই সময় থেকে দাঁড়িয়ে আমরা যদি পরপর দেখি কি কি হলো, আমরা কি দেখব যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুভেচ্ছা বার্তা পাঠালেন। যতদূর জানা যায় যে দিলীপ ঘোষ, যদিও আমরা সত্যিই জানি না যে তিনি ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন কিনা, কিন্তু যেটা অ্যাপারেন্টলি দেখা গেছে যে আসলে দিলীপ ঘোষ তিনি খুব ছোট পরিসরে একদম ঘনিষ্ঠ বৃত্তে তিনি এই অনুষ্ঠানটা করেছেন, যেখানে আমরা দেখেছি সকালে সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পলরা তারা গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারী তিনি যাওয়ার নামই করেননি, কিন্তু তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা চলে এলো। তারপর দীঘায় এই মন্দির উদ্বোধন, সেখানে দিলীপ ঘোষের যাওয়া এবং তারপরের এই ঘটনা, সত্যি কি সবকটা খুব বিচ্ছিন্ন, খুব কাকতালীয়, নিছক সৌজন্যের জেরে কিছু ঘটনা? দেখো মুপিয়া, প্রথমে আমি তোমাকে দুটি ঘটনা বলি। একটি ঘটনা হচ্ছে, তোমাকে ধন্যবাদ যে আজকে আউট অফ টার্ন আমাদের ইনভাইট করবার জন্য, মানে একটা পার্সপেক্টিভ আলোচনা আমরা মনে হয় অনেকটা স্বকীয়ভাবে আমি আর দেবাশিসদা করতে পারি। দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে যে কিছুদিন আগে কোনো একটি অনুষ্ঠানে আমার সাথে দিলীপদার দেখা হয়। আমি দিলীপদার কাছে চেয়েছিলাম একটি লাঠি, উনি লাঠি খেলায় খুব ভালোবাসেন ইনফ্যাক্ট। তো আমি বললাম আপনার জন্য আপনি আমাকে একটা লাঠি দেবেন, রেখে দেবো দিলীপ ঘোষের লাঠি। মানে আমার পারসেপশনটা তখনও ছিল দিলীপ ঘোষের লাঠি, এবং সেই লাঠির একটা নির্দিষ্ট তাৎপর্য আছে। আজকে সম্ভবত সেই লাঠির আর বিশেষ কোনো ভূমিকা থাকবে না এই কন্ট্রোভার্সির মাঝখানে। আশা করি মানুষ বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। একটা জিনিস দেখো, তোমাকে বুঝতে হবে দিলীপ ঘোষ স্বকীয় রাজনীতিতে একটা স্বকীয় জায়গায় নিজেকে পৌঁছে দিয়েছেন, নো ডাউট। যদি আমরা বিরোধী পক্ষের রাজনীতি থেকেও দেখি, তাহলে 2019-এর নির্বাচন সফলতম বিজেপির পশ্চিমবাংলার বন্দনা, এবং সেখানে 18টি সিট নিয়ে আসা, এবং 21-এর নির্বাচনে আলটিমেটলি যে পার্সপেক্টিভটা তৈরি করেছিল ভেরি স্ট্রং, এখানে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী সময়ের ইতিহাস সকলেই জানেন, এবং দিলীপবাবুকে যেটা সাধারণ মানুষও মানতে পারেননি, আমি বলছি এটা তো আমার অপোনেন্ট, তথাপি মানুষ হিসেবে তো এটা বুঝতে হবে, সাধারণ মানুষও যেটা মানতে পারেননি, যে সিটটাতে উনি নার্চার করলেন, এমপি হলেন, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো প্রায় জোর করে, এবং নির্বাচনে হারলেন তার পিছনে যেখানে পাঠানো হলো, সেখানেও তার আগের এমপি, বিজেপির এমপির কোনো ভূমিকা ছিল না, ইনফ্যাক্ট তা কাজই করেননি, সেই ওনার্সটা এনাকে ক্যারি করতে হয়েছে। আমি তোমাকে বিশেষভাবে এই কথাটা বলি, এর পিছনে স্বাভাবিক অর্থে তুমি যদি এই প্রশ্নটা করো, একটা বৃহত্তর রাজনীতি আছে। সেই রাজনীতিটা হচ্ছে আইসোলেশনের রাজনীতি। তুমি বিরোধী দলনেতা একটা নির্দিষ্ট প্রচ্ছন্ন মদত পাচ্ছেন, এবং সেই মদতটা সম্ভবত উনি সরাসরিই বলেন সেটা অমিত শাহ। ইনফ্যাক্ট এই দিলীপবাবু সরে যাওয়া এবং অমিত শাহর মতো মানুষের আশীর্বাদ ধন্য হয়ে ওঠা, এর মাঝখানে এটা যে ক্যাটাপল্ট করতে পারেন, স্ট্রংলি প্রেজেন্ট করতে পারেন, সেটা তো প্রমাণ করে দিয়েছেন। দিলীপবাবুর মতো মানুষকেও সরিয়ে দিয়েছেন একটি সিট থেকে আরেকটি সিটে, এবং অলমোস্ট তার পরাজয়ের মাত্রাটাকে প্রায় তৈরি করে। এখানে আমি এই প্রশ্নটা নিয়ে আলোচনায় আসবো যে আসলে কি যে সলতে একটা আগুন লাগে এই দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়াটা, আসলে সেই স্ফুলিঙ্গটা আসলে এই প্রেক্ষাপটটা অনেক দিন ধরেই বিজেপির অন্দরে তৈরি হয়েছিল। ছোট্ট একটা বিরতির পরে প্রসঙ্গে আলোচনায় ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। বিতর্কের কেন্দ্রে দাবাং দিলীপ, মমতা দিলীপ এই একটা ছবিতেই বঙ্গ বিজেপিতে হুই হুই কাণ্ড। দেখুন, দেখে রাখুন কি হচ্ছে। আগেও বলেছে, আবার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়েছে। সেজন্য যারা হঠাৎ বিজেপি তারা অনেক কিছুই বলবে, আর সবার উত্তর দেওয়ারও কোনো দরকার নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে হাসি মুখে বসে আছেন সস্ত্রীক দিলীপ ঘোষ। এই একটি ছবি কার্যত আগুন জ্বালিয়েছে গেরুয়া শিবিরে, কার্যত গৃহযুদ্ধ তৈরি হয়েছে বঙ্গ বিজেপির অন্তরে। দিলীপের বিরুদ্ধে প্রকাশ্যে তোপ দাগতে শুরু করেছেন পদ্ম ব্রিগেডের একাংশ। রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সমালোচনায় অংশ নিয়েছেন তাঁরাও। প্রকাশ্যে এসেছে আদি নব্য দ্বন্দ্ব। প্রকাশ্যেই দিলীপের বিরুদ্ধে তোপ দেখেছেন অর্জুন সিং, তথাগত রায়, সজল ঘোষ, কৌস্তব বাগচির মতো বিজেপি নেতারা। যেটা হয়েছে সেটা অনভিপ্রেত, যেটা হয়েছে আমাদের মতো দলের সেটা কাঙ্ক্ষিত নয়।
যা হয়েছে পুরো এপিসোডটাই যেতে পারি, কিন্তু কেন যাব? পার্টিতে যাদের এটা দেখার কথা নির্দিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী তারা বিষয়টি দেখছেন। খুবই অন্যায় কাজ করেছেন, পার্টি তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলে আমি মনে করি করা উচিত। এটাকে সৌজন্য বলে চালানোর চেষ্টা করা হচ্ছে, এটাকে বলে বোকা বুঝানো আর কি। রাজনীতিতে সবই কিছু সম্ভব, ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে, কে কতদূর কি করতে পারে। রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না। পদ্মের বড় একটি অংশ মনে করছে দল যখন ঐক্যবদ্ধভাবে রাজ্যে হিন্দুদের নিরাপত্তা সহ নানা বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে লড়াই করছে, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপের হাসি মুখে ছবি দলের নিচু তলার কর্মীদের মনোবল ভেঙে দেবে। দিলীপ কিন্তু আছেন দিলীপেই, বিরোধী হোক বা নিজের দল, কাউকেই ছেড়ে কথা বলা তার ধাতে নেই বলে মনে করেন দিলীপের ঘনিষ্ঠ মহল। তাই এক্ষেত্রেও দলের তথাকথিত বহিরাগতদেরও কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা। আমি ছোট লোক নেই যে মুখ্যমন্ত্রী দেখলে চলে যাবো, এবং সপরিবারে গেছি, কথা বলেছি ওনার সঙ্গে বসে ওখানে, তারপরে মিষ্টি খেয়ে চলে এসেছি। বিজেপির দিলীপ ঘোষের বিরোধিতা করছে বেশিরভাগই, হঠাৎ বিজেপি 21-এর বিজেপি। পার্টি আমাকে ফরমান দেয়নি যে যেও না, সমাজের সাধারণ মানুষের টাকায়, আমারও টাকায় সে মন্দির হয়েছে। কাল যেতাম, আমার হিম্মত আছে বলে আজ গেছি। এখন একটা ছাপ দেওয়ার চেষ্টা করছি দিলীপ ঘোষ টিএমসিতে যাবে। মমতা ব্যানার্জিও জানেন যে দিলীপ ঘোষ টিএমসিতে আসবে না। যারা বলছেন তারাও ভালো করে জানেন, তারা হয়তো ফিরে যাবেন। অর্জুন সিং ফিরে গিয়ে আবার চলে এসছে। সতী সেজো না, দিলীপ ঘোষ সবার প্যান্ট খুলে দেবে, আর খুলবো আমি। যাদের টিএমসিতে কোনো পরিচিতি ছিল না, বিজেপিতে তারা পরিচিতি পেয়েছে দিলীপ ঘোষের জন্য। আর দিলীপ ঘোষ এখানে 41% ভোট করিয়েছে, পার্টিকে এমএলএ এমপি দিয়েছে বলে তাদেরও পরিচিতি হয়েছে, পদ পেয়েছেন। যারা আজকে ভুল করছে কাল ঠিক হবে, দিলীপ ঘোষ সবসময় ঠিক। একের পর এক নির্বাচনে হতাশাজনক ফল আগেই চিন্তায় রেখেছে বঙ্গ বিজেপিকে। বছর ঘুরলেই বিধানসভার ভোট, তার আগে দিলীপ ঘোষ নিয়েই তপ্ত রাজ্য রাজনীতি। গৃহযুদ্ধে বিভক্ত হয়ে পড়েছে পদ্মদিঘি, আটকে বঙ্গ বিজেপির নয়া কমিটি ঘোষণা। সাম্প্রতিককালে বিজেপির কোনো কর্মসূচিতে দিলীপকে দেখা যাচ্ছে না। আগামী 6 মে বিজেপির একটি রাজ্য স্তরের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন সুনীল বনশাল। সেই অনুষ্ঠানে দিলীপ উপস্থিত থাকবেন কিনা সে নিয়েও শুরু হয়েছে জল্পনা। কলকাতা টিভি। নীলাজিদা, আমরা দেখলাম যে একদম সপাটে, সোজা ব্যাটে, স্ট্রেট ব্যাটে দিলীপ ঘোষ তিনি সমস্ত বিতর্কে প্রত্যেকটা মন্তব্য তার দলের লোকদের সেটাকে তিনি কাউন্টার করলেন। এটা সত্যি, যেটা একটু আগেও আমরা আলোচনা করছিলাম, যে দিলীপ ঘোষ যে বিজেপিকে এই রাজ্যে একটা স্ট্রং বুনিয়াদের ওপর দাঁড় করিয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দিলীপ ঘোষের হাত ধরেই 18টা লোকসভা সিট বিজেপি জিতেছে 2019-এ। বিজেপির হাত ধরেই 3 থেকে 77 হয়েছে বিধানসভায় তাদের বিধায়ক সংখ্যা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তারপরেও বিজেপির মতো একটা রেজিমেন্টেড পার্টিতে এই মুহূর্তে দাঁড়িয়ে দিলীপ ঘোষ যেভাবে আমি করেছি বা আমি ঠিক করি, এই যে আই মি মাই সেলফটা, এটাও কি খুব গ্রাহ্য? প্রথমত মৌপিয়া, বিজেপিকে আমার কখনোই রেজিমেন্টেড পার্টি বলে মনে হয়নি। রেজিমেন্টেড সংগঠন হচ্ছে আরএসএস। বিজেপিকে অনেকে আরএসএস এর সাথে গুদিয়ে ফেলে। বিজেপি একটি গণতান্ত্রিক দল, যেটা বহির্প্রকাশ দেখছেন, বিভিন্ন মতামত মানুষ প্রকাশ করছে, তার একটা বড় কারণ আছে সেই গণতান্ত্রিক পরিবেশটা আছে, যেটা অনেক সময় আমেরিকায় আমরা রাজনীতিতে দেখতে চাই, ভারতে খুব একটা দেখা যায় না। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতকে উপেক্ষা করে কেউ কথা বলেন, ইউজুয়ালি বলেন না। কংগ্রেসেও রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধীর মতকে উপেক্ষা কেউ সাধারণত করেন না। কিন্তু বিজেপিতে এটা দেখা যায়, পশ্চিমবঙ্গ বিজেপিতেও দেখা যায়। এটা দলের সংস্কৃতি, এক একটা দলের এক একটা সংস্কৃতি হয়, আমি কাউকে ডিফেন্ড করছি না। কিন্তু দিলীপ ঘোষের মধ্যে যেটা কাজ করে সম্ভবত, আমি যেটা দেখেছি, উনি মিডিয়ার প্রচারে থাকতে চান। এখন দিলীপ ঘোষ আশা করেছিলেন সম্ভবত তিনি দলের সভাপতি হতে চলেছেন এবার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই সম্ভাবনাটা খুবই কম ওনার হয়তো মনে হয়েছে। ঠিক এই কারণে মিডিয়া স্পটলাইট থেকে উনি যাতে সরে না যান, বিভিন্ন, এটা তো মিডিয়ার একটা বড় অপরচুনিটি, যেখানে মুখ্যমন্ত্রী আছেন, এত বড় উদ্বোধন হচ্ছে, তিনি ওখানে হাজির থেকে মিডিয়ার
স্পটলাইটটা নিতে চেয়েছেন, যেটা ওরা একটা বরাবরই একটা প্রবণতা ওনার মধ্যে দেখা গেছে মিডিয়ার হাইলাইট, এবং আপনারা ওনাকে হাইলাইট করেছেন, ওনার ইচ্ছে পূরণ হয়েছে। এবং দিলীপ ঘোষ এতেই খুশি, কারণ দিলীপ ঘোষ তিনি জানেন যদি বিজেপি তাকে সরিয়ে দেয় তৃণমূলের তার দরজা খোলা আছে। আমি আশ্চর্য হব না এই জন্য অনির্বাণ যতই দিলীপ ঘোষের সমালোচনা অতীতে করে থাক, দিলীপ ঘোষ যদি পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে যোগদান, মন্ত্রীও হলেও আমি আশ্চর্য হব না। মানস ভূঁইয়ার উদাহরণ আছে চন্দনদার দল থেকে, যিনি কংগ্রেস থেকে তৃণমূলে চলে গিয়ে তারপর তো অনেক কংগ্রেসকে বলেছিল সেই সময়, কিন্তু পরবর্তীকালে তো হয়েছেন মন্ত্রী। দিলীপ ঘোষও মন্ত্রী হয়ে যেতে পারেন। হয়তো উনি একটা নতুন জীবনে প্রবেশ করেছেন, সেই কারণে হয়তো একটু স্থিতিশীল হতে চাইছেন, এটাও হতে পারে। দিলীপ ঘোষ তো সিদ্ধান্ত একা নিচ্ছেন না, অন্য কারো প্রভাব থাকতে পারে, কার আমি জানি না। সুতরাং এটাকে সবকিছু মিলিয়ে দেখতে হবে। না, আমার এখানে একটা বক্তব্য আছে। দিলীপ ঘোষ এতদিন যা যা ডিসিশন নিচ্ছিলেন সেগুলো তার, যে মুহূর্তে তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছেন সঙ্গে সঙ্গে কারো ইনফ্লুয়েন্স থাকতে পারে। সবসময় তো সেটা হয়, সেটাই স্বাভাবিক। আরে না থাকবে কেন? একজন মানুষ যখন পরিণয় সূত্রে আবদ্ধ হন, নতুন জীবনে প্রবেশ করলেন, মানসিকতার পরিবর্তন হয়, অন্যের কথা শোনার একটা ইচ্ছে হয়তো অনেক প্রবণতা জাগে বা শুনতে বাধ্য হন, যাই হোক না কেন। অনেকটা সেরকম হয়ে যাচ্ছে যে বিরাট কোহলি যদি ভালো ফর্মে থাকে তাহলে সেটা বিরাট কোহলির ক্রেডিট, আর যেটা হতো বিরাট কোহলির যদি ফেল করেন তাহলে তখন অনুষ্কা শর্মাকে তিনি কেন নিয়ে গেছেন? বিরাট কোহলি যদি ভালো খেলে তাহলে অনুষ্কা শর্মাও তার ক্রেডিট পান। এটা একেবারেই ঠিক কথা না। না না, সেটা আপনার হয়তো মনে হচ্ছে, কিন্তু বাস্তবটাকে আমি বলছি, অনেক রূঢ় বাস্তব একেবারে। আমি ভালো খারাপ বলছি না, দিলীপ ঘোষের সমালোচনাও করছি না। আমি যে বলছি যে অন্য দিলীপ ঘোষকে দেখতে পেলাম, যে আমরা যে দিলীপ ঘোষকে চিনতাম না, আমরা তো হিন্দুত্ববাদী দিলীপ ঘোষকে চিনতাম, হঠাৎ আমরা দেখলাম মনে হচ্ছে যে দিলীপ ঘোষ অহিন্দুত্ববাদী কেন হয়ে গেলেন? আরে উনি হঠাৎ করে বাজপেয়ীর কথা বলছেন, সহনশীলতার কথা বলছেন। দিলীপ ঘোষ এতদিন যে রাজনীতি করেছেন, 21-এর নির্বাচনে মৌপিয়া মনে করিয়ে দিই, দিলীপ ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দিচ্ছেন বারমুডা পরে ঘোরার জন্য, কেননা তার পায়ে চোট লেগেছিল। কি আশ্চর্য ব্যাপার! সেই দিলীপ ঘোষ, অটল বিহারী, এ তো ভূতের মুখে রাম নাম, এ তো ভূতের মুখে রাম নাম। কোনো বিজেপি নেতা দেয়, এটা কন্ট্রাডিক্ট করে। না না, কন্ট্রাডিক্ট করে। ইনক্লুসিভনেসের কথা তো নরেন্দ্র মোদিও বলেছেন। দেখুন, নরেন্দ্র মোদী খুব স্পষ্ট তার বক্তব্য সম্বন্ধে। তিনি বলেছেন ইনক্লুসিভনেস, তিনি সবকা সাথ সবকা বিকাশের কথা বলেছেন। আবার তিনি গর্বিত তিনি হিন্দু হিসেবে, সেটাও বলেছেন। তিনি হিন্দু হিসেবে একদিকে গর্বিত, অন্যদিকে ইনক্লুসিভ। হিন্দুত্ব থেকে দিলীপ ঘোষের স্খলন হয়ে গেছে। স্খলন মানুষের চোখে হয়েছে, এটাই আমি বলছি। হয়তো তার হিন্দুত্ব এত ঠুনকো, হিন্দুত্ব এত ঠুনকো না, এটা ইমেজের ব্যাপার। যে দিলীপ ঘোষ গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এলে হিন্দুত্ব না না, একটা পদক্ষেপ আছে। ওনার ওয়াইফ, তিনিও কিন্তু বিজেপির র্যাঙ্ক এন্ড ফাইলে আছেন, তিনি কিন্তু বিজেপির বাইরে। নিশ্চয়ই এমন না যে তিনি তৃণমূলের কোনো অফিস বের। একজন হিন্দুত্ববাদী মানুষ বা সমর্থক, যার সমর্থক, সাধারণ মানুষের কথা ভাবুন। যেমন অনির্বাণ আমায় হয়তো সমর্থক বলে ভাবে, তা আমি যদি বিজেপির সমর্থক হই, আমি কিন্তু এটাকে ভালো চোখে দেখব না। কারণ হচ্ছে একজন হিন্দুত্ববাদী মানুষ এমন একটা মানুষের সাথে বসছে যার বিরুদ্ধে হিন্দুদের বিরুদ্ধে জেনোসাইডের অভিযোগ আছে, যার বিরুদ্ধে হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলার অভিযোগ আছে। তাহলে তো প্রধানমন্ত্রীর সাথেও বসা সম্ভব না, তার কারণ গোজরাতে প্রধানমন্ত্রীর ভূমিকাটা কি আমাদের বাজপেয়ীজি বলে দিয়ে গেছেন রাজধর্ম পালন করবার জন্য। এটা প্রশ্ন নাকি নরেন্দ্র মোদীকে বলেন রাজধর্ম পালন করতে? আমি বলতে চাইছি কাকে বলেছেন সাধারণ মানুষ জানে, যেটা আপনি বলতে চাইছেন ইমপ্রেশন। আমি ইমপ্রেশনটা ঠিক ভুল, আমি ইমেজের কথা বলছি। ইতিহাস সৃষ্টি হয়েছে, মানুষ কার পক্ষে খুব ক্লিয়ার। বিজেপি কোন রাস্তায় চলেছে, মানুষ কাকে ভোট দিয়েছে, ভারতের রাজনীতি কোন ধারায় বলছে, কেন রাজধর্ম পালন করার কথা বলা হয়েছিল? বাজপেয়ীজি বলেছিলেন বিজেপির প্রধানমন্ত্রী, বাজপেয়ীজি বলেছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। সেকুলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু সেকুলার, তিনি আজ বাধ্য হচ্ছেন নরেন্দ্র মোদীর রাজনীতির জন্য মানুষের ট্যাক্সের টাকায় মন্দির প্রতিষ্ঠা করতে। এটাও তো ডেভিয়েশন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে দেখুন, এখানে মনোবাদী নারবিরোধী চিন্তার অসাধারণ একটি প্রকাশ ছোট্ট করে দেখতে পেলাম, যে মুহূর্তে দিলীপ ঘোষকে আর ভালো লাগছে না, দোষ ওনার স্ত্রীর। মানে এইটাই হচ্ছে আরএসএস এর যে কথা বলছিলেন না, তাদের মনোভাবটা ঠিক এইখানেই ডিফার করে যায়। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, লড়াই, এটা তো চিরকাল থেকেছে, চিরকাল থাকবে, কিন্তু একজন মানুষের তার যে মুহূর্তে আমার সিদ্ধান্তটা পছন্দ নয়, তার দায়টা তখন আর তার নয়, তখন তার স্ত্রীর। এইটাই হচ্ছে টিপিক্যাল সেই মানসিকতার রাজনীতি, যেটাকে আমরা বাংলায় কোনো রকমভাবেই প্রতিষ্ঠা হতে দিতে চাই না। এখানে প্রসঙ্গ উঠছিল দিলীপ ঘোষ তৃণমূলে আসবেন কিনা, মন্ত্রী হবেন কিনা। আমি তার উদাহরণস্বরূপ উনি মানস ভূঁইয়ার কথা বললেন, বেটার উদাহরণ হতো বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় কিন্তু বিজেপিতে থাকাকালীন ভীষণভাবে তৃণমূলের বিরোধিতা করেছেন, বহু সময় শালীনতা ছাড়িয়ে গিয়ে আক্রমণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার সাথে প্রোগ্রাম এমন হয়েছে যে একজন, তখন তিনি ইউনিয়নের মন্ত্রী, তিনি যে ভাষায়
আক্রমণ করেছিলেন তাতে অ্যাঙ্কার লজ্জায় পড়ে যাবেন এই অবস্থা হয়েছিল। তারপরেও কিন্তু তিনি যখন তৃণমূলে এসছেন সেই সময় যে রাজনৈতিক অবস্থান তার ছিল তার 180 ডিগ্রি উল্টো দিকে এসে তাকে রাজনৈতিক অবস্থান নিতে হয়েছে, তবেই তিনি তৃণমূলে আছেন। তার সঙ্গে প্রথম আমি ব্যক্তিগত উদাহরণ বলতে পারি, আমার যে সংঘাত হয়েছিল সেটা মূলত এনআরসি এবং সিএএ বা তখন সিএবি বিল ইত্যাদি নিয়ে সেই সংঘাত হয়েছিল। তিনি যখন পরবর্তীতে তৃণমূলে আসেন তিনি কিন্তু এনআরসির পক্ষে নন, তখন তিনি তার বিপক্ষে দাঁড়িয়েছেন। দিলীপ ঘোষও তার বিবাহের কারণে হোক, তার রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হোক, যে কোনো কারণেই হোক, তিনি যদি এই প্রতিক্রিয়াশীল রাজনীতি ছেড়ে, মনুবাদী চিন্তাভাবনা ছেড়ে তৃণমূল কংগ্রেসে এসে একটুখানি সুস্থ মানুষের মতো চিন্তাভাবনা করতে পারেন, মানুষের মধ্যে ধর্মের বিভেদ একটু কম দেখতে পান, নারীদের প্রতি তার মনোভাব যদি পাল্টায়, ডেফিনেটলি তোমাদের হয়তো এই মুহূর্তে আশায় বুক বাঁধা আছে। কিন্তু বাবুল সুপ্রিয় আর বাবুল সুপ্রিয় শিল্পী, তার বিজেপিতে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল। ডেফিনেটলি বাবুল সুপ্রিয় খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি পলিটিক্সটা করেছেন, তিনি মন্ত্রী হয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিজেপি হচ্ছে, দিলীপ ঘোষ হচ্ছে আরএসএস এর প্রচারক হিসেবে দায়িত্ব পালন করে আসা একজন ব্যক্তি। মপিয়াদি আপনি জানবেন পার্থ বন্দ্যোপাধ্যায় বলে একজন রয়েছেন, তিনি একজন বুদ্ধিজীবী, তিনি লেখালেখি করেন, 20 বছর আরএসএস করেছেন, 20 বছর, এবং সেই অভিজ্ঞতার ভিত্তিতে তিনি কিছু বই লিখেছেন যেগুলো অত্যন্ত জনপ্রিয়। সেটা আরএসএস এর যে অন্ধকার দিক সেইটা নিয়ে তিনি লিখেছেন। কে বলতে পারে, এটা নীলাদ্রিদা প্রসঙ্গ তুললেন বলে আমার কাছে এরকম কোনো ইন্ডিকেশন নেই যে দিলীপ ঘোষ ছেড়ে তৃণমূলে আসছেন বা কিছু। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি, যেহেতু নীলাদ্রিদা বললেন যদি তিনি আসেন, প্রায় গ্রিন কার্পেট পেতে রেখেছো তোমার কথা শুনে মনে হয়। আমি বলছি যদি তিনি আসেন এবং এসে আরএসএস এর এই অন্ধকার দিকটা নতুন করে তুলে ধরেন, আমার অন্তত কোনো আপত্তি থাকবে না। কিন্তু তাকে আরএসএস এর জামাটা ছেড়ে আসতে হবে, ওইটা পরে তিনি আসতে পারবেন না। সেইটা যদি কোনোদিন হওয়ার চেষ্টাও হয়, করার চেষ্টাও হয়, আমরা কিন্তু বিরোধিতা করবো, প্রতিবাদ জানাবো। আমার একটু দেবাশিস অনেকক্ষণ ধরে দেখছি স্মিত হাসছেন। স্মিত হাসা ছাড়া কিছু করার এই আজকে না কোনো সেভাবে বিতর্ক নেই আসলে। না না আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাষায় দিলীপ ঘোষকে এই মুহূর্তে দাঁড়িয়ে তার সতীর্থরা আক্রমণ করছেন, সৌমিত্র খান থেকে শুরু করে একের পর এক উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, অর্জুন সিং থেকে শুরু করে একের পর এক। এই 2007-8 সাল থেকে আজকে 2025 এই সময়কালে এই ধরনের স্টুডিওতে বসে বিতর্ক করবার সময় একটা নাম উচ্চারণ করব না, কারণ সবকটা নাম মৌপিয়ার মুখস্থ আর কি। এই ধরনের আলোচনার সময় তীব্রভাবে বিজেপির অবস্থান থেকে তৃণমূলের অবস্থান থেকে বিজেপিকে যারা আক্রমণ কোনো এক সময় করেছে, সময়ের সাথে সাথে সেই মানুষজনগুলো ঠিক উল্টো জায়গায় চলে গেছে। ওয়াশিং মেশিন এই সমস্ত কথা কিচ্ছু কখনো বলবো না। এরকম গুচ্ছ গুচ্ছ সাংসদ বেরোবে, বিধায়ক বেরোবে, ক্যাবিনেটের মন্ত্রী বেরোবে, কেন্দ্রীয় ক্যাবিনেট বেরোবে, রাজ্য ক্যাবিনেট বেরোবে। ফলে আজকে এই জায়গাটা আমি শুরুতে যেটা বলেছি এখনও তাই বলছি, এটা অ্যাবসলিউটলি একটা কমফোর্টেবল। মাঝখানে একটা জায়গায় নিশ্চয়ই দুটো আলাদা রাজনৈতিক দল তারা এইসব করছে টরছে, ঠিক আছে, কিন্তু গুঁড়ো তথ্যটায় যেতে হবে। আমরা কি কেউ বিশ্বাস করি মানে ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থাগুলো এত দুর্বল হয়ে গেছে যে আমাদের রাজ্যে সীমাহীন এবং এরকম নজির নেই, বেনজির দুর্নীতি হওয়ার পর কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা শেষমেশ শুধু কাঁধ পর্যন্ত যেতে পারেন আর মাথায় যেতে পারেন না। ফলে রাজনীতিটা যদি প্রকৃত অর্থে ওকে বুঝতে হয়, পারস্পরিক স্টেবিলিটির জায়গাটা যদি প্রকৃত অর্থে বুঝতে হয়, যদি পারস্পরিক আমি বুঝি যে একটা পরিষদ তৈরি হয় যে পরিসরে রেকর্ড সংখ্যক, নীলাদ্রিদা একদম ঠিক কথা বলছেন, বিজেপি আরএসএস নাকি এক না, একদম ঠিক, এটা তো সবাই জানে, মানে বলে মাঝে মাঝে লোকে গুলিয়ে ফেলে, সেটা অন্য কথা। কিন্তু এটা তো ঠিক যে গত 1.5 দশকে এই রাজ্যে আরএসএস বেসড ইনস্টিটিউশন রেকর্ড তৈরি করেছে। ফলে এটা কোনো পারস্পরিক কমফোর্টেবল জায়গা, বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে মিউচুয়ালি এটা কমপ্লিমেন্টারি জায়গা, এই সমস্ত জায়গার তো মানে এত নজির। হ্যাঁ, এরকম যে মৌপিয়া জানি সব অনেকদিন করেছে, এই যে কি দরজার ওখানে কি বলে যেন, ওকে চৌকাঠ বলে, তাই না? তো ওইখানে অনেককে মানে আমরা দেখেছি যে শুয়ে টুয়ে থাকবে বলেছে, আবার অনেকে ব্যঙ্গ করে। আমার এগুলো ভালোও লাগে না যে কে মারিয়ে দিয়ে ঘরে ঢুকে যাবে আর কি। এখন সমস্যা হচ্ছে এই চৌকাঠে শুয়ে পড়া এইসব করে টরে যারা সবে এসব বলছে, এর উপর দিয়ে বহু লোক এখান থেকে ওখানে যাচ্ছে, কচুবন, মানে কত বলবো কথা। ফলে আমার কাছে কিন্তু আমি আবারও বলছি, আজকের বিষয়ের মধ্যে আমি কোনো বিতর্ক দেখছি না।
আমি মতাদর্শগত অবস্থান থেকে দিলীপবাবু যে রাজনৈতিক অবস্থান থেকে উনি রাজনীতিটা করেন, আমি আজকের এই সন্ধ্যাবেলা পর্যন্ত ওই রাজনৈতিক অবস্থানে সম্পূর্ণভাবে ভিন্ন মতাদর্শ নিয়ে চলা একটা মানুষ, প্রায় 4 দশক ছুঁই। সুতরাং সেইখানে দাঁড়িয়ে থেকে ওনাকে রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে এই অবস্থানের একটা মানুষকে তার জায়গা একটা সম্পূর্ণ আলাদা জায়গা, বিয়ের একটা সম্পূর্ণ আলাদা ফ্রেম, কিন্তু রাজনীতির ফ্রেমটাকে টেনে নিয়ে এসে যে বিতর্ক হচ্ছে, আমি এর মধ্যে কিচ্ছু বিতর্ক দেখতে পাচ্ছি না। কারণ আমি 98 সাল থেকে, মৌপিয়া শেষ করছি কথাটা বলে, আমি যদি 90 দশক থেকে আজকের এই সন্ধ্যাবেলার ফ্রেম পর্যন্ত টানি, তাহলে কেন্দ্রের ক্যাবিনেট যদি বুঝি, একসাথে রাজনৈতিক সংগ্রাম যদি বুঝি, পশ্চিমবঙ্গে কংগ্রেস দল ভেঙে যখন তৃণমূল কংগ্রেস জন্মাচ্ছে, তারপরের যদি প্রতিটি রাজনৈতিক ক্ষেত্রকে, প্রতিটি রাজনৈতিক ফ্রেমকে আমি যদি নিয়ে এসে আলোচনা করি, তাহলে আজকের ফ্রেমের মধ্যে রাজনীতির জায়গা থেকে কোনো বিতর্ক আছে বলে মনে করি। আমার এখানে প্রশ্ন চন্দনদার কাছে, যে দিলীপ ঘোষ সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্য তিনি করেছেন যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাকে কশন করা হয়েছে বেশি দিন আগে না, এই গত লোকসভা নির্বাচন চলাকালীন। সেই দিলীপ ঘোষের হঠাৎ এতই সৌজন্য তাকে এমন তাড়িত করলো, এমনই তার সৌজন্য পেল যে তাকে সমস্ত দলীয় বাধা সবকিছু অতিক্রম করে তাকে চলে যেতে হলো জগন্নাথ মন্দিরে এই সৌজন্য রাখার তাগিদে। এটাও কি এতটা সহজ নাকি? আসলে জায়গাটা পূর্ব মেদিনীপুর, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন। সেই দিনই শুভেন্দু অধিকারী তিনি কাঁথিতে সনাতনী সম্মেলন ডেকেছেন। এগুলোর কারণে, অর্থাৎ এরও একটা নেপথ্যে কিছু কার্যকারণ রয়েছে, এবং যে কারণে বিজেপিতে দিলীপ ঘোষের সতীর্থদের এই রিয়াকশন খুব স্বাভাবিক। মৌপিয়া, আমি এর আগেও ঠিক এই জায়গাটাতেই শেষ করছিলাম, ইনফ্যাক্ট আমার একটা অন্য প্রসঙ্গ তৈরি হচ্ছিল। তোমাকে একটা পরিষ্কার কথা বলি, রক্তক্ষরণ দলবদলের যদি সব থেকে বেশি ভুক্তভোগী কেউ হয়ে থাকে সেটা হচ্ছে আমরা। এবং সেই রক্তক্ষরণ, মৌপিয়া, আমি কয়েকদিন আগেও ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমি আমার জায়গায় এবং দলবদলের দুদিন, মানে দুটো পিলার, একটা বিজেপি তৃণমূল, তারা তাদের অবস্থান বদল করে আমার সাথে দুটো প্রোগ্রাম করছে। ইনফ্যাক্ট ভেরি ইন্টারেস্টিং। আমি তোমাকে কেন বলছি রক্তক্ষরণের প্রসঙ্গ, আজকে দিলীপবাবু খুব স্বাভাবিক, দিলীপবাবু একটা ডিপ্রেসিং পলিটিক্সের মধ্যে বিজেপিতে, যারা আমরা বুঝি, সাধারণ মানুষ যা বোঝে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি বারবার বলছি, ওনাকে হারাবার যে চক্রান্তটা করা হয়েছিল সেটা অ্যাবেটেড হয়েছে কেন্দ্রীয় লেভেল থেকে, তাহলে এটা হতে পারে না। দিলীপবাবুকে একটা জায়গা থেকে সিটিং এমপি সরিয়ে দেওয়া হবে, যেখানে পার্লামেন্টের মতো নির্বাচনটা রিস্ক রানিং ছিল, মোদিজির গভর্নমেন্টের প্রশ্ন ছিল, যেখানে মোদিজি কিন্তু অ্যাবসলিউট মেজরিটি পেলেন না বিজেপি। ঠিক সেরকম একটি জায়গায় দাঁড়িয়ে দিলীপবাবুকে কর্নার করা গেছিল, মানে একটা শক্ত হাত। সেই শক্ত হাত যারা করেছিল তাদের বিরুদ্ধে দিলীপবাবুর মতামত থাকবেই, এবং সেটাই উনি করেছেন। অনির্বাণ কিছু বলতে চাইছিলেন খুব সংক্ষেপে। চন্দন দা একটা জিনিস ধরে নিচ্ছেন যে মেদিনীপুরে দাঁড়ালে বোধহয় দিলীপ ঘোষ জিততেনি। আমি আপনাকে বলছি ধরে নেওয়াটাই ভুল। কিন্তু অনির্বাণ, দিলীপ ঘোষ যেদিন গেছিলেন দীঘাতে, সেটা কতটা সৌজন্য বজায় রাখতে আর কতটা হচ্ছে শুভেন্দু অধিকারী তার উদ্দেশ্যে বার্তা দিতে। দেখুন, দিলীপ ঘোষ তার তরফ থেকে যদি এমন কোনো পদক্ষেপ নেন যাতে বিজেপির ভেতর কোন্দল আরও বেড়ে যাবে, সেটা নিয়ে আমি অ্যানালিসিস করবো না, সেটাকে আমি সমর্থন করবো। আমি চাইবো না এরকম আরও পদক্ষেপ নিন। তিনি সন্ময় ব্যানার্জি থেকে শুরু করে শুভেন্দু অধিকারী সবার জামা কাপড় টেনে খুলে দিক প্রকাশ, আমরা রাজনৈতিকভাবে বলছি। সেই জায়গা থেকে মানুষ দেখে নিক যে বিজেপির অন্তরটা কেমন। উনি ইয়েতে দিলীপ ঘোষ একটা ভিডিও করেছেন, সেই প্রসঙ্গে ঠিক আছে, আমি নামটা বাদ দিলাম, মানে সেই কৌস্তব বাগচি, শুভেন্দু অধিকারী বা ঠিক আছে, বাকি যারা বড় নেতা বাংলা বলছে তো মেনশন করা না, দিলীপ ঘোষ নিজে একটা ভিডিও করেছেন দেখে আমি একটু অবাক হয়েছিলাম, সেই কারণে বললাম। যাই, ঠিক আছে, প্রসঙ্গ বাদ দিলাম। মোট কথা, বিজেপির বিভিন্ন পদাধিকারীদের সম্বন্ধে দিলীপবাবু যে মন্তব্যগুলি করছেন, তাতে তো বিজেপির অন্দরের যে ভারসাম্য তা নষ্ট হচ্ছে। একজন রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে যে কেউ, সেটা তৃণমূল হতে পারেন, আমি জানি না চন্দন দ্বারা খুশি হচ্ছেন কিনা বা দেবাশিস দ্বারা হচ্ছেন কিনা, যারা তৃণমূল কংগ্রেসের সমর্থক সদস্য ইত্যাদি নেতাকর্মী, তারা কিন্তু খুশি হচ্ছেন, কারণ প্রতিপক্ষ দুর্বল হলে ন্যাচারালি তৃণমূলের লোকজন খুশি হবে।
আচ্ছা, চন্দনদা বললেন যে দিলীপ ঘোষের বিরুদ্ধে বোধহয় একটা চক্রান্ত হতে পারে। এখন দিলীপ ঘোষ দাবি করেন তিনি জননেতা, তিনি তো মেদিনীপুরের জননেতা নন, বাংলার জননেতা। তাকে যে আসনটা দেওয়া হয়েছিল সেখানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া জিতেছিলেন, সেই জেতা আসনে দিলীপ ঘোষ হেরে গেলেন, এর দায় কি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারদের নিতে হবে? আর যে আসন দিলীপ ঘোষের ছিল সেখানেও বিজেপি হেরে গেল, তার দায়ও কি সবাইকে নিতে হবে? আমার মনে হয় এটা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। হয় উনি বলুন উনি জননেতা নন, আর নয়তো বলুন না মেদিনীপুরের জননেতা উনি, আর অথবা তিনি বলুন যে না না এটা আমি হেরেছিলাম। এবং 2019-এ একটা মুকুল রায় যাবে বলে আপনারা আশঙ্কা করছেন? না না, আমি নিশ্চিত 21শে জুলাই উনি জয়েন করছেন সম্ভবত, অনির্বাণের কথাও সেটা ক্লিয়ার। আর সামনে বছর হয়তো এই খড়গপুর থেকেই প্রার্থী হবেন। উনি আসলে জেতার ব্যাপারে কনফিডেন্ট নন। আগে উনি জিতেছিলেন, তার পেছনে একজন তৃণমূল নেতা, তিনি হয়তো দল পরিবর্তন করছেন, তার কিছু সহায়তা ছিল বলে শোনা যায়। দিলীপ ঘোষ নিজের কৃতিত্বে জিতেছেন বলে মনে হয় না। এই যে আসন বেড়েছে, দিলীপ ঘোষ নিজের কৃতিত্বে জিতুন বা না জিতুন, দিলীপ ঘোষের কৃতিত্বে যে বিজেপি এই রাজ্যে উনি সভাপতি ছিলেন মুঙ্কিয়া, হ্যাঁ নিশ্চয়ই তার কৃতিত্ব আছে, নামটা সভাপতির জায়গায় ছিল। কিন্তু অনেকে বলেন, দুর্জনে বলেন যে মুকুল রায়ের একটা বড় ভূমিকা ছিল, কৈলাস বিজয়বর্গীর ভূমিকা ছিল। মুকুল রায় নাকি পার্টি ছাড়তে বাধ্য হয়েছিলেন দিলীপ ঘোষের জন্য, লোকে বলে, আমি জানি না। আবার আপনাদের তৃণমূল কংগ্রেসে ফিরিয়ে নিয়েছিল মুকুল রায়কে, সেটাও। আর উনিই বলেছিলেন, যেটা উনি বলছেন যে যাহা বিজেপি তাহাই তৃণমূল, এইসব কথা উনিই বলেছেন, আপনারাই ফিরিয়ে নিয়েছেন। আমি সেই কথা বলছি। দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ কনফিডেন্ট নন, তিনি একা জিততে পারবেন। ঠিক এই কারণে তৃণমূলের নীলাদ্রিদা যা বললেন তার মানে হচ্ছে তৃণমূল চাইলেই বিজেপিকে নিয়ে ছেলে খেলা করতে পারে। এবার এইটা যদি তার অ্যাডমিশন হয় আমি তো খুশি। বিজেপিকে নিয়ে ছেলে খেলা শেষ অবধি কি হয়, শেষ অবধি কি হয়? দিলীপ ঘোষ সত্যিই কি তিনি ফুল বদলের পথে যাবেন, নাকি আসলে দিলীপ ঘোষ তাকে নিয়ে এই এখন যে প্রশ্নগুলো উঠছে সেই প্রশ্নগুলো অবান্তর? এটা এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।